বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। করোনা মহামারীর সময়ে তোমাদের শ্রেণী কার্যক্রম চালু রাখতে আমাদের এই অনলাইন প্রয়াস। শুরুতেই তোমাদের ধন্যবাদ জানাচ্ছি একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আশা রাখি এই অনলাইন পরীক্ষাটি তোমাদের এক নতুন অভিজ্ঞতার জন্ম দিয়েছে। ইতিমধ্যে তোমরা রেজাল্টও পেয়ে গেছো। পরীক্ষা শেষে আমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রম যথারীতি প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে। আমরা আমাদের পূর্বের ক্লাসে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের দরপত্র মূল্যায়ন অর্থাৎ টেন্ডার কস্টিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আরও কিছু সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নূর আফসানা ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আশা করি তোমরা পুরোটা সময় মনোযোগ সহকারে সাধারণ সমস্যার বিষয়গুলো শুনবে এবং বোঝার চেষ্টা করবে এবং অঙ্কের সমাধানের ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের কাজে লাগানোর চেষ্টা করবে। আজকের ক্লাস শেষে তোমরা উৎপাদন ব্যয় কি তা বুঝতে পারবে, উৎপাদন ব্যয়ের বিভিন্ন শ্রেণী বিভাগ বা কি কি ক্যাটাগরিসে উৎপাদন ব্যয়কে ভাগ করা হয় তা জানতে পারবে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের এককের ধারণা পাবে বা একক কিভাবে হিসাবভুক্ত করতে হবে বা এককের ফিগারটাকে কিভাবে আমরা টাকায় রূপান্তর করতে পারবো সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং বিক্রিত পণ্যের ব্যয় ও নিট মুনাফা সম্পর্কে একটি সহজ ধারণা লাভ করতে পারবে। প্রথমে আসি উৎপাদন ব্যয় বিবরণী। এই পুরো বিবরণীটি দেখার আগে আমরা একটু আগে জেনে নিই যে আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা কি বা এটা আমরা কেন করে থাকি। সাধারণত কোনো প্রতিষ্ঠানের পণ্য ও সেবার উৎপাদন ব্যয় নির্ধারণ করা, পরিকল্পনা প্রণয়ন, ব্যয় নিয়ন্ত্রণ করার যাবতীয় কার্যক্রম ও এর ধারাবাহিক প্রক্রিয়াই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। অর্থাৎ পণ্য ও সেবার উৎপাদন ব্যয় নির্ণয় করাই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদন পণ্য ও সেবার ব্যয় নির্ধারণ করা এবং সেই অনুযায়ী বিক্রয় মূল্য নির্ধারণ করা এবং প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময় শেষে তার কি পরিমাণ মোট মুনাফা হলো, নিট মুনাফা হলো তা বের করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে একটি ধারণা লাভ করা। একটা প্রতিষ্ঠানে যে ব্যয় নির্বাহ করবে তার গুরুত্ব অনুযায়ী ব্যয়কে শ্রেণীবিন্যাস করা। এই শ্রেণীবিন্যাসের কাজটি করা হয় এই উৎপাদন ব্যয় বিবরণীর বিভিন্ন উপাদানের মাধ্যমে, যাকে আমরা ব্যয়ের উপাদান হিসেবে জেনে থাকি। তাহলে আমরা যদি এই উৎপাদন ব্যয় বিবরণীর বিভিন্ন উপাদানের দিকে তাকাই, আমরা সাধারণত দু ধরনের পদ্ধতি এখানে ব্যবহার করে থাকি, কিন্তু আধুনিক পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত বিধায় আমরা এখানে আধুনিক পদ্ধতি নিয়েই কাজ করব। ব্রিটিশ পদ্ধতি এখন অনেক কোম্পানি বা তাদের হিসাব রাখতে কোনো ব্যক্তি সেটা ব্যবহার করে না। আধুনিক পদ্ধতিটি সর্বোপরি ব্যবহৃত হয় বিধায় আমরা আধুনিক পদ্ধতিটি জানার চেষ্টা করব। আরেকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, উৎপাদন ব্যয় বিবরণী সাধারণত এক সপ্তাহের জন্য হতে পারে, এক মাসের জন্য হতে পারে বা সারা বছরের যে কোনো একটি তারিখ বা সারা বছরের জন্য সেটা হতে পারে। যদি সারা বছর ব্যাপী হয় অর্থাৎ আমার ক্যালেন্ডার ইয়ার হয় জানুয়ারি টু ডিসেম্বর বা ফিসকাল ইয়ার বা আর্থিক বছর হয় জুন টু জুলাই, তখন আমরা পুরো বছরের জন্যই সেটাকে সমাপ্ত বছরের জন্য হিসাবভুক্ত করব। তাহলে প্রথমে যদি আমরা ব্যয়ের বিভিন্ন উপাদানগুলোর দিকে তাকাই, শুরুতেই রয়েছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের পূর্বের সময়ে কোনো মজুদ যদি অবশিষ্ট থাকে তাহলে বর্তমান সময়ে সেটাকে ক্যারি করাই হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। তার সাথে সে কি করতে পারে,
কোনো কাঁচামাল বর্তমান সময়ে তার ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার জন্য অবশ্যই তাকে ফার্দার আরও কাঁচামাল ক্রয় করতে হতে হবে। ক্রয় না করলে স্বাভাবিকভাবে তার ব্যবসায় বা উৎপাদন প্রক্রিয়াটা চালু রাখা সম্ভব নয়। আমাকে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, এই ক্রয়টা তার নিট ক্রয় হতে পারে বা ক্রয়ের সাথে এখানে কোনো আনুষঙ্গিক বিষয় এখানে জড়িত থাকতে পারে। যেমন ক্রয়ের সাথে ক্রয় পরিবহন যুক্ত থাকতে পারে, তাহলে সেই পরিবহনটা আমরা এখানে যোগ করব, বা ক্রয়ের সাথে ক্রয় বার্তা বা কোনো ত্রুটিপূর্ণ পণ্য ফেরত দেওয়ার বিষয় জড়িত থাকতে পারে, তাহলে সেটা আমরা বাদ দিব। আর যদি এই বিষয়গুলো না থাকে তাহলে ধরে নিব যে ক্রয়টা আমার সমস্যা দেওয়া আছে সেই ক্রয়টাই হচ্ছে নিট ক্রয়, সেই ক্রয়টাই আমরা হিসাবভুক্ত করব। তাহলে কাঁচামালের প্রারম্ভিক মজুতের সাথে যখন আমরা কাঁচামাল ক্রয় যোগ করব তাহলে আমরা পেয়ে যাচ্ছি ব্যবহারযোগ্য কাঁচামাল টাকায়। ঠিক আছে, তারপরে আমরা তার সাথে কি বাদ দেব? সমাপনী মজুদ। কাঁচামালের কোনো সমাপনী মজুদ যদি থেকে থাকে সেটা আমরা বাদ দেব, অর্থাৎ যেই মজুদটা আমার কি এখনো ব্যবহৃত হয়নি সেটাই হচ্ছে সমাপনী মজুদ। সমাপনী মজুদ বাদ দেওয়ার ফলে যেটা আমার আনইউজটা, সে আনইউজটা বাদ দেওয়ার ফলে যতটুকু পেয়ে গেছি সেটাই হচ্ছে আমার ব্যবহৃত কাঁচামাল, অর্থাৎ এই কাঁচামালটুকু আমার বর্তমান সময়ের জন্য ব্যবহার করা হয়েছে। তারপরে ব্যবহৃত কাঁচামালের সাথে আমি প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ অন্যান্য খরচগুলো যোগ করার ফলে পেয়ে যাব মুখ্য ব্যয়। প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ খরচ আমরা সেই খরচগুলোকে বুঝি যেই খরচগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত, অর্থাৎ এই খরচগুলো আলাদা করলে উৎপাদনটাকে চিন্তা করাও সম্ভব নয়। যেমন আমরা যদি একটি ব্রিকফিল্ডের কথা চিন্তা করে থাকি, ব্রিকফিল্ডে সাধারণত ইট উৎপাদন করা হয়, তাহলে ইটের কাঁচামাল হচ্ছে মাটি, সে মাটিটাকে পরিবহন করে নিয়ে আসার যে খরচগুলো বা এর সাথে যে শ্রমিকগুলো জড়িত থাকে সেটাই হচ্ছে আমার প্রত্যক্ষ শ্রম, অর্থাৎ এই শ্রমটা ছাড়া আমার এখানে প্রোডাকশন চিন্তা করা সম্ভব নয়। তাহলে আমরা পেয়ে গেলাম মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের উপাদানগুলো আমরা আরেকবার একটু চিন্তা করি যে ব্যবহারযোগ্য কাঁচামাল প্লাস হচ্ছে কি সমাপনী মজুদ বাদ দিলাম, তারপরে পেয়ে যাচ্ছি ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ অন্যান্য খরচ এবং শ্রম যোগ দেওয়ার ফলে আমরা পেয়ে যাচ্ছি মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের বিষয়টা আমার প্রায় এমসিকিউতে এসে থাকে যে মুখ্য ব্যয়ের উপাদানগুলো কি কি। তারপর আসি আমরা কারখানার উপরি খরচ। কারখানার উপরি খরচ বা একে আমরা সহায়ক খরচ বলতে পারি, যে খরচগুলো আমার উৎপাদনে সাহায্য করে থাকে, কিন্তু অবশ্যই খরচগুলো আমার কারখানা রিলেটেড হতে হবে। কারখানা রিলেটেড খরচ কোনগুলো? কারখানার কিছু পরোক্ষ খরচ, যেমন কারখানার জন্য বিদ্যুৎ শক্তি, জ্বালানি খরচ, কারখানার যন্ত্রপাতি মেরামত বা তার অবচয় সংক্রান্ত খরচ, কারখানার সুপারভাইজারের বেতন, আরও বিভিন্ন ধরনের খরচ এখানে অন্তর্ভুক্ত থাকতে পারে। আমার সমস্যায় যে খরচটাই দেওয়া থাকবে সেই খরচটা আমি এখানে প্লাস করব, নতুবা এটা সরাসরি কারখানার উপরি খরচ হিসাবে ফিগারটা দেওয়া থাকতে পারে। আমাকে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব কারখানার ব্যয় বা মোট উৎপাদন ব্যয়। আমি আবার বিষয়টা বলছি, কারখানা ব্যয় বা মোট উৎপাদন ব্যয়, অর্থাৎ টোটাল প্রোডাকশন কস্ট। আমি কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে বলবো তোমাদেরকে যে আমি এখানে বিষয়টা মোট উৎপাদন ব্যয় বলেছি, উৎপাদন ব্যয় বলিনি বা উৎপাদিত দ্রব্যের ব্যয় বলিনি। এর সাথে আমরা কি করব? প্রারম্ভিক চলতি কার্য যোগ করব এবং প্রারম্ভিক চলতি কার্য যোগ করার ফলে যেই ফিগারটা পেয়ে যাব তার থেকে আমরা বাদ দেব সমাপনী চলতি কার্য। প্রারম্ভিক চলতি কার্য বলতে পূর্বের হিসাবকালে যে পণ্যর ব্যয়টা এখনো সম্পূর্ণ হয়নি সেটাই হচ্ছে আমার প্রারম্ভিক চলতি কার্য। এইটা বর্তমান সময়ে গিয়ে সম্পন্ন হবে। আর সমাপনী চলতি কার্য বা আধা চলতি কার্য এই বিষয়টা হচ্ছে এই হিসাবকালে সম্পূর্ণ হচ্ছে না, তা আবার পরবর্তী হিসাবকালে আমাকে সেটাকে সংযোজন করে নিয়ে যেতে হবে, সেটাই হচ্ছে আমার সমাপনী চলতি কার্য। তাহলে এই দুইটা প্লাস মাইনাস করার ফলে আমি পেয়ে যাচ্ছি উৎপাদন ব্যয় বা উৎপাদিত দ্রব্যের ব্যয়। তাহলে আমাদের মোট উৎপাদন ব্যয় আর উৎপাদিত ব্যয় বা উৎপাদন ব্যয়ের মাঝে পার্থক্য হচ্ছে যে মোট উৎপাদন ব্যয় বা কারখানায় আমরা
একই বিষয়। আর উৎপাদিত ব্যয় বা হচ্ছে উৎপাদন ব্যয়ের সাথে যখন আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব বা সমাপনী মজুদ বাদ দেব, তখন আসতেছে আমার উৎপাদিত দ্রব্যের ব্যয়। অর্থাৎ এই উৎপাদিত দ্রব্যের ব্যয় বা উৎপাদন ব্যয় হচ্ছে বর্তমান সময়ে সেটি 100% উৎপাদন তার সম্পূর্ণ। অর্থাৎ এখানে আর কোনো কিছু সংযোজন বা বিয়োজন করার এখানে প্রয়োজন নেই, সেটাই হচ্ছে আমার উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে এখন আমি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ প্লাস করব এবং হচ্ছে তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিব। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ হচ্ছে যে বর্তমানে আমরা যতটুকু পণ্য উৎপাদন করেছি তার সবটুকুই বর্তমানে আমার বিক্রয় নাও হতে পারে। কিছু আমার এখানে থেকে থাকতে পারে, আবার কিছু আমি যেটা থেকে থাকবে সেটা আমি পরবর্তী হিসাবকালে নিয়ে যাব। সো আমাকে সেই সমাপনী মজুদটা বাদ দিতে হবে। সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়ার পর আমরা কি পেয়ে যাব? আমাদের সেই কাঙ্ক্ষিত বিক্রিত পণ্যের ব্যয়। তার সাথে আমরা মুনাফা যোগ করার ফলে পেয়ে যাব আমাদের বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান আমরা বলতে পারি বিক্রিত পণ্যের ব্যয় যোগ হচ্ছে মুনাফা। তখন স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানের বিক্রয় মূল্য আমরা পেয়ে থাকি। এবং এই প্রত্যেকটা ফিগারকে আমরা এখানে প্রশ্নের সমস্যার সমাধান অনুযায়ী যেই টাকার ফিগার দেওয়া থাকে সেই ফিগার অনুযায়ী এখানে প্রদর্শন করব। এবং একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আমার প্রশ্নে যদি দশমিক দেওয়া থাকে আমি দশমিক সাপ্লাই দিব এখানে। প্রশ্নে দশমিক না দেওয়া থাকে, যেভাবে ইনফরমেশনটা দেওয়া থাকে আমি সেই ইনফরমেশনটা এখানে উল্লেখ করব। আর ফ্র্যাকশনের ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ফ্র্যাকশনের বিষয়টা হচ্ছে আমার যখন সেটা, কারণ অনেক সময় ফ্র্যাকশনের জন্য আমার রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, যখন 2 বা ততোধিক ফ্র্যাকশন থাকবে তখন আমি দশমিকটা ভেঙে তখন ব্যবহার করব। আমরা জানি 5 বা 5-এর উপরে হলে সেটাকে আমি 1 হিসেবে প্লাস করে নিতে পারবো, নতুবা যদি সেটা না নেওয়া যায় আমরা দশমিকের পরে সাধারণত 2 ঘর ব্যবহার করব। তাতে করে আমার ফলাফলটা নির্ণয় করাটা খুব সহজ হয়ে যাবে। এখন আমরা এতক্ষণ তো উৎপাদন ব্যয় বিবরণীর উপাদানগুলো দেখলাম, এখন এই বিষয়টি আমরা একটা অঙ্কের বা সমস্যার সমাধানে অ্যাপ্লাই করতে যাব। তাহলে আমাদের বিষয়টা বুঝতে আরো সহজ হবে। আমি এখানে একটি সমস্যা নিয়েছি, সেটি হচ্ছে সিলেট বোর্ডের 2017 সালের সমস্যাটা, যেখানে বলা হয়েছে নাবিল লিমিটেডের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কিছু উৎপাদন সংক্রান্ত ব্যয় দেওয়া আছে, সেই ব্যয়টা এখানে আমরা ক্যাটাগরিজ করে তার কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। রিকোয়ারমেন্ট কি? উৎপাদিত পণ্যের একক নির্ণয় করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করতে হবে এবং আয় বিবরণী তৈরি করতে হবে। আমরা প্রশ্নটা একটু খেয়াল করি। প্রশ্নে কি দেওয়া আছে? কাঁচামালের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 50,000 টাকা। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ সেটা এককে দেওয়া আছে, আবার টাকার ফিগারও দেওয়া আছে। একক দেওয়া আছে 100 একক, টাকার ফিগার দেওয়া আছে 2 লক্ষ একক টাকা। তারপর দেওয়া আছে কাঁচামালের সমাপনী মজুদ দেওয়া আছে 10,000 টাকা। তৈরি পণ্যের প্রারম্ভিক সমাপনী মজুদ দেওয়া আছে এখানে, অর্থাৎ তৈরি পণ্যের সমাপনী মজুদ আমার এখানে এককে দেওয়া আছে, কিন্তু টাকার ফিগারটা এখানে দেওয়া নেই। প্রশ্নটা হবে এখানে তৈরি পণ্য সমাপনী মজুদ শুধু এককে দেওয়া আছে। তারপর আসছে আমার কাঁচামাল ক্রয় 20 লক্ষ টাকা, প্রত্যক্ষ শ্রম 6 লক্ষ টাকা, কারখানার উপরিব্যয় সরাসরি দেওয়া আছে 4 লক্ষ টাকা, বিক্রয় ব্যয় দেওয়া আছে 3,50,000 টাকা, প্রশাসনিক ব্যয় দেওয়া আছে 5 লক্ষ টাকা এবং বিক্রয় দেওয়া আছে 40 লক্ষ টাকা। এই উক্ত ইনফরমেশনের আলোকে আরেকটা তথ্য দেওয়া আছে এখানে, উক্ত বছরে কোম্পানি 500 একক বিক্রয় করে থাকে। বিক্রয়ের আমার এখানে একটি একক দেওয়া আছে। আমরা শুরুতেই বলছিলাম যে আজকে আমরা উৎপাদন ব্যয় বিবরণীর উৎপাদনের ব্যয়ের উপাদানগুলোর শ্রেণী বিন্যাস সম্পর্কে জানতে পারবো এবং একক সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারবো। আমরা একটা বিষয় আবার বলছি যে যখনই এককের বিষয়টা দেওয়া থাকবে, এককে তোমাদের প্রারম্ভিকের টাকার পরিমাণটা দেওয়া থাকবে, কিন্তু সমাপনী এককে শুধুমাত্র এখানে এককের বিষয়টা দেওয়া থাকবে, কিন্তু টাকার ফিগারটা তোমাদেরকে বের করে নিতে হবে। সাধারণত সমস্যাটা কমন একটা সমস্যা এবং এভাবেই সমস্যাটা প্রশ্নে এসে থাকে।
এখন আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলো দেখি। প্রথমে বলেছে উৎপাদিত পণ্যের একক নির্ণয় করা, 2 খ বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করা এবং বিবরণী তৈরি করা। তোমরা যে কোনো বইয়ে সার্চ দিলে প্রশ্নটা সহজেই পেয়ে যাবে। এখন আমরা প্রশ্নটার সমাধান করব। প্রশ্নটা আমি আবার বলছি, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2017। এখন আমরা সমস্যাটির সমাধানটা দেখি, সমাধানটা আমরা কিভাবে করতে পারবো। প্রথম টার্গেট ছিল আমার যে উৎপাদিত পণ্যের একক নির্ণয় করা, অর্থাৎ বর্তমান সময়ে আমার যতটুকু উৎপাদিত হয়েছে, আমি আবার বলছি বর্তমান সময়ে যতটুকু উৎপাদিত হয়েছে, উৎপাদন হয়েছে মোট, ততটুকুর আমাকে একক নির্ণয় করতে হবে। বর্তমান সময়ের উৎপাদিত একক নির্ণয় করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে প্রশ্নে বিক্রয় একক দেওয়া আছে কিনা। তোমরা যদি আবার একটু প্রশ্নটার দিকে খেয়াল করো, তাহলে বিক্রয় একক দেওয়া আছে আমার এখানে 500 একক। 500 এককের সাথে আমি কি যোগ করব? তৈরি পণ্যের সমাপনী মজুদের একক, যেটা আমার কাছে অবিকৃত অবস্থায় রয়েছে, অর্থাৎ ফিনিশ গুডসের যেই এককটা আমার কাছে আনইউজড রয়েছে, তাহলে সেই এককটা আমি এখানে যোগ করব। তাহলে সেই এককটা আমার কত হচ্ছে? এখানে 200 একক। 200 একক যদি আমি এখানে যোগ করি, তাহলে আমার এখানে কত আসছে? বিষয়টা 700 একক। 700 একক। তাহলে এখানে তৈরি পণ্যের ছিল 500 একক, আর এখানে বিক্রিত পণ্যের ব্যয় ছিল আমার 500 একক। তার সাথে আমি তৈরি পণ্যের যেটা আমার অবিকৃত অবস্থায় রয়েছে সমাপনী একক যোগ করছি 200 একক। তাহলে আমি পেয়ে যাচ্ছি কত একক? 700 একক হচ্ছে আমার বর্তমান সময়ে মোট উৎপাদিত একক। কিন্তু মোট উৎপাদিত এককের মাঝে কিছু পূর্বের এককও রয়ে গেছে, যেটা আমার তৈরি পণ্যের কি প্রারম্ভিক মজুদ একক। সেই এককটা আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমি পেয়ে যাচ্ছি সেই একক হচ্ছে 100 টাকা। তাহলে আমি পেয়ে যাচ্ছি আমার উৎপাদিত পণ্যের একক হচ্ছে 600 একক। ওকে, তাহলে আমরা বিষয়টা যদি আবার দেখি যে পণ্য বিক্রয় করেছি, বিক্রয় একক ছিল 500 একক, তার সাথে আমি আনইউজড যেটা আনইউজড এককটা যোগ করার ফলে আমার বর্তমানে মোট এককটা বের হয়েছে। মোট একক থেকে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, অর্থাৎ তৈরি পণ্যের যেটা আমার পূর্ববর্তী বছর থেকে আমি ক্যারিড ফরওয়ার্ড করে নিয়ে আসছিলাম, সেই প্রারম্ভিক এককটা বাদ দেওয়ার ফলে আমি বর্তমান সময়ে মোট একক পেয়ে যাচ্ছি কত? 600 একক। তাহলে বের হচ্ছে কত? 600 একক। ঠিক আছে, এখন আমরা আমাদের পরবর্তী সমস্যার সমাধানে যাচ্ছি। যে নাবিল লিমিটেডের বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীর ক্ষেত্রে আমাকে উৎপাদন ব্যয় বিবরণীর উপাদানগুলোতে যেতে হবে। আমার প্রশ্নে কি কি উপাদান এখানে দেওয়া আছে। এখানে তোমরা একটা প্রপার হেডিংস মেনটেন করবে। যদি প্রশ্নে তারিখ দেওয়া থাকে, তারিখ অনুযায়ী এখানে শিরোনামটা লিখবে। আমার এই প্রশ্নে তারিখের সাপ্লিমেন্ট নেই বিধায় আমি এখানে কিছুই উল্লেখ করলাম না, কিন্তু যদি তারিখ বা একটা সপ্তাহ বা মাসের জন্য দেওয়া থাকতো, তাহলে বিষয়টা এভাবে হতো যে নাবিল লিমিটেডের ধরো 2017 সালের 1 জানুয়ারি দেওয়া থাকতো, তাহলে আমরা লিখতাম 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, যদি সেটা পুরো মাসের জন্য দেওয়া থাকতো। আর যদি এক মাসের জন্য দেওয়া থাকতো, ফর এক্সাম্পল জানুয়ারি, ফেব্রুয়ারি, সামথিং লাইক দ্যাট, তখন আমরা শুধু এক মাসের জন্য সেই হেডলাইনটা এখানে লিখতাম। আমাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল করে লিখতে হবে, কারণ এটার উপর একটা যথাযথ মার্কিং ক্যারি করে থাকে। কারণ অ্যাকাউন্টিং শুধুমাত্র অঙ্কটা প্রেজেন্ট করে না, অ্যাকাউন্টিং ইজ অলসো অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স। আমরা কথায় কথায় বলি যে হিসাব বিজ্ঞান হচ্ছে কলা একটি বিজ্ঞান। এই হচ্ছে হিসাব বিজ্ঞানের কলাটা, অর্থাৎ হিসাব বিজ্ঞানটাকে আমি আমার মতো করে প্রেজেন্ট করতে পারবো না, এটাকে তার আর্ট অনুযায়ী এখানে প্রেজেন্ট করতে হবে। তাহলে বিবরণের করে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের শুরুতেই কাঁচামালের একটি মজুদ দেওয়া আছে, অর্থাৎ একটি কোম্পানিটা তার উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করার জন্য পূর্ববর্তী বছর থেকে কোনো
প্রারম্ভিক মজুদ এখানে ক্যারিড ফরওয়ার্ড করবা নিয়ে এসেছে কিনা, তাহলে সেখানে এটার পরিমাণ হচ্ছে 50,000 টাকা। এর সাথে তার উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করার জন্য বা চালু রাখার জন্য সে আরও কোনো ফার্দার কাঁচামাল এখানে ক্রয় করেছে কিনা, তাহলে আমরা এখানে দেখছি যে এখানে আরও কাঁচামাল ক্রয় করেছে, সেটা হচ্ছে কত, 20 লক্ষ টাকা। তাহলে কাঁচামালের প্রারম্ভিক মজুদ 50,000 টাকা, কাঁচামাল ক্রয় করেছে 20 লক্ষ টাকা, তাহলে হচ্ছে কত, 20,50,000 টাকা। এর থেকে আমরা এখানে আমার কাঁচামালের আর কোনো ইনফরমেশন এখানে দেওয়া ছিল না, অর্থাৎ পরিবহন ছিল না এবং হচ্ছে আমার কাঁচামালের ফেরত সংক্রান্ত কোনো বিষয় এখানে দেওয়া ছিল না। তারপরে আমরা আসি যে কাঁচামালের এখানে সমাপনী একটা মজুদ দেওয়া আছে, সমাপনী মজুদের পরিমাণ দেওয়া আছে কত, আমার 10,000 টাকা। 10,000 টাকা বাদ দেওয়ার ফলে আমরা কি পেয়ে যাচ্ছি, 10,000 টাকা যদি আমরা এই বাদ দিচ্ছি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল কত বের হচ্ছে, 20,40,000 টাকা ব্যবহৃত কাঁচামাল বের হচ্ছে। সো আমরা ব্যবহৃত কাঁচামাল পেয়ে গেলাম কিভাবে, কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ হচ্ছে কাঁচামাল ক্রয় বাদ হচ্ছে পূর্ববর্তী বছরের যেটা আমার থেকে এনেছি, বর্তমান বছরে যেটা আমার অবিকৃত অবস্থা রয়ে গেছে, অর্থাৎ সেই সমাপনী মজুদটা, সমাপনী মজুদ বাদ দেওয়ার ফলে আমরা সেটা পেয়ে যাচ্ছি ব্যবহৃত কাঁচামালের পরিমাণ 20,40,000, অর্থাৎ এটা হচ্ছে আমার বর্তমান সময়ের জন্য ইউজড ম্যাটেরিয়াল। এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে আমাকে মুখ্য ব্যয় নির্ণয় করতে হবে। মুখ্য ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে এখানে কি ধরনের খরচ দেওয়া আছে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রত্যক্ষ শ্রম, তাহলে শুধু প্রত্যক্ষ শ্রম দেওয়া আছে, প্রত্যক্ষ আর কোনো খরচ এখানে দেওয়া নেই। তাহলে প্রত্যক্ষ আর কোনো খরচ যেহেতু দেওয়া নেই, তাহলে আমি শুধু প্রত্যক্ষ শ্রমটা যোগ করার ফলেই পেয়ে যাচ্ছি। প্রত্যক্ষ শ্রমের টাকার ফিগার হচ্ছে আমার এখানে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা যোগ করার ফলে আমি এখানে পেয়ে যাচ্ছি কত, 6 লক্ষ যোগ করার ফলে পাচ্ছি 26,40,000 টাকা। সেটাই হচ্ছে আমার কি, মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয় আমরা কিভাবে পেলাম, মুখ্য ব্যয় পেলাম হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে আমরা কাঁচামাল ক্রয় করলাম, ক্রয় করার ফলে তার থেকে আমরা কি বাদ দিলাম, কাঁচামালের সেই অবিকৃত পণ্যটা মজুদটা, সেটা হচ্ছে আমরা সমাপনী মজুদ যেটা বলি। তাহলে সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়ার ফলে পেয়ে গেলাম ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা যখন প্রত্যক্ষ শ্রমটা যোগ করবো, অর্থাৎ বা প্রত্যক্ষ অন্য কোনো খরচ যদি দেওয়া থাকতো সেটা যোগ করার ফলে আমরা পেয়ে যাচ্ছি 26,40,000। সেটা হচ্ছে আমার কি, মুখ্য ব্যয়। ঠিক আছে, আমরা এখন আমাদের পরবর্তী স্লাইড দেখছি যে সেখানে দেওয়া আছে কি, মুখ্য ব্যয়ের পরিমাণ দেওয়া আছে কত, 26,40,000 টাকা। ওকে, 26,40,000 সাথে এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে এই টাকার পরিমাণটা হচ্ছে আমার এখানে মুখ্য ব্যয়। এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে আমি এখানে কি বের করব, আমার উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে। উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য, এই উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য আমাকে দেখতে হবে যে এখানে কারখানার কোনো উপরি ব্যয় দেওয়া আছে কিনা। প্রশ্নে কারখানার উপরি ব্যয়ের পরিমাণ দেওয়া আছে কত, 4 লক্ষ টাকা। তাহলে মুখ্য ব্যয় ছিল 26,40,000 টাকা, তার সাথে আমি 4 লক্ষ টাকা যোগ করার ফলে আমার কি পেয়ে গেলাম, আমি এখানে উৎপাদন ব্যয় কত, 30,40,000 টাকা। এই উৎপাদন ব্যয়টি হচ্ছে আমার এখানে উৎপাদিত দ্রব্যের ব্যয়। এই উৎপাদন ব্যয়টি হচ্ছে আমার উৎপাদিত দ্রব্যের ব্যয়। এই বিষয়টা তোমরা একটু খেয়াল করো, এটা যখন আমরা একক নির্ণয় করতে যাব তখন বিষয়টা আমাদের আরো ভালো কাজে লাগবে। ঠিক আছে, এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে প্রশ্নে আমাকে আর কি ধরনের ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখানে আমার দেওয়া আছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তৈরি পণ্য বলতে হচ্ছে যেটা ফিনিশ গুডস, অর্থাৎ এই পণ্যটাতে আর কোনো কিছু আমাকে এখানে সংযোজন বিয়োজন করার এখানে প্রয়োজন নেই। তৈরি পণ্যের মজুদটা হচ্ছে যে প্রারম্ভিক মজুদ হচ্ছে বর্তমান সময়ে যেটা আমার জন্য আমি বিক্রয় করেছি, সেটাই হচ্ছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তার পরিমাণ দেওয়া আছে আমার 2 লক্ষ টাকা। তার থেকে কি বাদ দিব, তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্য। একটা বিষয় খেয়াল করতে হবে, প্রশ্নে আমার এই তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্যের একটা একক দেওয়া ছিল, আমাকে এই টাকার ফিগারটা এখানে দেওয়া ছিল না। এই টাকার ফিগারটা আমাকে
ক্যালকুলেশন করে বের করতে হবে। তৈরি পণ্যের সমাপনী মজুদ হচ্ছে অর্থাৎ ফিনিশ গুডসের যেই এককটা, সেই এককটা হচ্ছে আমরা এখনো কি এই বর্তমান বছরের জন্য আমরা ব্যবহার করতে পারিনি, সেটা আমরা পরবর্তী বছরে ব্যবহারের জন্য নিয়ে যাব, সেটি হচ্ছে তৈরি পণ্যের সমাপনী মজুদ। সেটা আমার 200 একক দেওয়া ছিল, সেই টাকার ফিগারটা আমরা আমাদের পরবর্তী স্লাইডে ক্যালকুলেশনটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এটা বাদ দেওয়ার ফলে আমার কি বের হয়ে যাচ্ছে, আমার বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাচ্ছে। বিক্রিত পণ্যের ব্যয় আসতেছে এখানে 22,26,667 টাকা। ঠিক আছে, এইটা যদি একটু আবার টানতে যাই তাহলে মুখ্য ব্যয়ের সাথে আমরা কি করলাম, কারখানার উপরি ব্যয় যোগ করার ফলে উৎপাদন ব্যয় পেয়ে গেলাম। এই উৎপাদন ব্যয়টি আমার এখানে উৎপাদিত পণ্যের ব্যয়, কারণ এখানে প্রশ্নে আমার কোনো চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বা চলতি কার্যের সমাপনী মজুদ পণ্য এখানে দেওয়া নেই। তাহলে ধরে নিলাম যে এটাই আমাদের উৎপাদিত দ্রব্যের ব্যয়। তার সাথে তৈরি পণ্যের অর্থাৎ যেটা আমার ফিনিশ গুডসের হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ করব, এবং এর থেকে আমার এই তৈরি পণ্যের যতটুকু আমার আনইউজড রয়ে গেছে সেটা আমি বাদ দেওয়ার ফলে পেয়ে যাচ্ছি আমার বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা দেখি যে তৈরি পণ্যের সমাপনী মজুদের পরিমাণটা আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম। এখন আমরা এখানে আমাদের উৎপাদিত পণ্যের ব্যয় ছিল, অর্থাৎ কতটুকু আমরা বর্তমান সময়ের জন্য, বছর বলবো না ঠিক, কারণ অঙ্কে আমার যতটুকু সময় এখানে উল্লেখ করা থাকে সেই সময়ের জন্য যতটুকু আমার এখানে উৎপাদিত হয়েছে সেই পণ্যের ব্যয়টা আমরা এখানে ইন্ডিকেট করব। সেই উৎপাদিত পণ্যের ব্যয় টাকা পরিমাণ কত হচ্ছে আমার এখানে দেওয়া, আমরা ক্যালকুলেশন করে বের করে আনছি 3,40,000 টাকা। ঠিক আছে, তারপর আমার খুঁজতে হবে যে আমার এখানে উৎপাদিত এককটা আমরা কত ক্যালকুলেশন করেছিলাম। এটা কিন্তু আমার প্রশ্নে গিভেন দেওয়া ছিল না, এটা আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টটি বের করেছি যে আমার উৎপাদিত একক আমরা কত বের করেছিলাম, 600 একক। ওকে, তার সাথে আমরা কি গুণ করব, আমার সমাপনী একক যতটুকু আমার প্রশ্নে এখানে দেওয়া আছে, প্রশ্নে এখানে আমার দেওয়া আছে কত, 200 একক। তাহলে 3,40,000 ডিভাইডেড বাই হচ্ছে আমার সেই উৎপাদিত একক, অর্থাৎ বর্তমান সময়ের জন্য কতটুকু একক আমরা নির্ণয় করেছিলাম, তার সাথে আমার সমাপনী একক গুণ করার ফলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের উৎপাদিত সমাপনী মজুদ পণ্যের পরিমাণটা আমরা পেয়ে যাচ্ছি, সেটি হচ্ছে 10,13,333 টাকা। এই প্রশ্নটা যদি আমরা আবার রিপিট করি, এই সমস্যাটা ম্যাক্সিমাম অঙ্কে আমার এভাবেই আসে যে সমাপনী মজুদের এককের পরিমাণ নির্ণয় করা এবং এককের পরিমাণ থেকে আমরা টাকার ফিগার নিতে হবে, এককের পরিমাণটা দেওয়া থাকবে সেটা থেকে আমাকে টাকার ফিগার নিতে হবে, এবং এই বিষয়টার জন্য আমাকে মনে রাখতে হবে যে এখানে আমার উৎপাদিত পণ্যের ব্যয়টা কত বের হয়েছে। আর যদি এটা রিকোয়ারমেন্টে দেওয়া থাকে, উৎপাদিত একক বের করতে বলা হয়ে থাকে, বের করে সেই ফিগারটা নিব, নতুবা এখানে সেটাও দেওয়া থাকতে পারে। দুইভাবে বিষয়টা এখানে আসতে পারে। এই হচ্ছে আমার সমাপনী মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদের টাকার পরিমাণটা। এটা বাদ দেওয়ার ফলে আমরা পেয়ে যাচ্ছি কত, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 22,26,667 টাকা। এখন আমরা দেখি নাবিল লিমিটেডের আয় বিবরণীটা। আয় বিবরণী হচ্ছে অর্থাৎ এটা প্রতিষ্ঠান তার লাভ হলো বা কতটুকু মুনাফা হলো, কতটুকু মোট মুনাফা হলো সেটি জানার এই প্রক্রিয়াটা হচ্ছে আয় বিবরণী। এখানে আমার নাবিল লিমিটেডের বিক্রয়ের পরিমাণ দেওয়া ছিল বিক্রয়ের পরিমাণ দেওয়া ছিল 40 লক্ষ টাকা। তার থেকে আমরা কি বাদ দিচ্ছি, আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যেটা আমরা ক্যালকুলেশন করেছি 22,26,667 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার ফলে আমার কি বের হচ্ছে, মোট মুনাফা বের হচ্ছে 17,73,333 টাকা। ঠিক আছে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার ফলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের মোট মুনাফার পরিমাণটা।
তাহলে মোট মুনাফা কেন বলছি, কারণ এর সাথে আরও বিভিন্ন ধরনের খরচ সংযুক্ত থাকতে পারে, প্রতিষ্ঠানের পরিচালন সংক্রান্ত বিভিন্ন ব্যয় থাকতে পারে। পরিচালন ব্যয় হচ্ছে সেই ধরনের ব্যয় যা একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে যে ব্যয়গুলো সংঘটিত হয়। সাধারণত পরিচালন ব্যয়টা দুই ধরনের ব্যয় হয়ে থাকে, সেটা হচ্ছে আমার অফিসিয়াল ব্যয় এবং হচ্ছে আমার কি প্রশাসনিক ব্যয়গুলো। অফিসিয়াল ব্যয় বা হিসেবে আমার এখানে অর্থাৎ প্রশাসনিক ব্যয় বা অফিসিয়াল ব্যয় এবং হচ্ছে বিক্রয় ও বিতরণ খরচগুলো। বিক্রয় ব্যয় হিসেবে আছে বিক্রয় ও বিতরণ খরচ হিসেবে আছে বিক্রয় ব্যয় 3,50,000 টাকা, এবং প্রশাসনিক ব্যয় হিসেবে এখানে আছে কত 5 লক্ষ টাকা। তাহলে দুটোর সামেশন করলে আসে 8,50,000 টাকা। এই 8,50,000 টাকা আমরা এই আমাদের মোট মুনাফা থেকে বাদ দিব। বাদ দেওয়ার ফলে আমার মোট নিট মুনাফা বের হচ্ছে 9,23,333 টাকা। তাহলে এই হচ্ছে নাবিল লিমিটেডের আয় বিবরণী, অর্থাৎ বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় যেটা বের করেছি সেটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরের থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার ফলে আমার পেয়ে যাচ্ছে আমি নিট পরিচালন মুনাফা। আশা করি সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো। এর সমাধানটা তোমরা প্রশ্নটা খুঁজে নেবে। আমি আবারও বলছি, সিলেট বোর্ড 2017 এবং সমস্যাটার সমাধান করার চেষ্টা করবে। উৎপাদন ব্যয় বিবরণীতে যদি তোমরা ব্যয়ের উপাদানগুলো মনে রাখো, খুব সহজে যে কোনো ধরনের অঙ্ক এখানে আনসার করতে পারবে। তাহলে আমাদের আজকের বিষয়ে দুইটাই বিষয় গেলো, একটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী উপাদানগুলো গেলে, এবং হচ্ছে আমরা যদি একক দেওয়া থাকে সমাপনী মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদের, সেই একক থেকে আমরা সেটাকে টাকার অঙ্কে রূপান্তর কিভাবে করব। এবং আরেকটা বিষয় জড়িত ছিল, সেটা হচ্ছে আমাকে আয় বিবরণী আমরা কিভাবে মোট মুনাফা এবং নিট মুনাফাটা বের করব। তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে বিষয়গুলো শোনার জন্য।